ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মাদার গলদা চিংড়ি কালচার পুকুরের মাটি ও জলের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে। আজকে আলোচনা করব মাদার ছাড়ার পরবর্তী সম্পূর্ণ ট্রিটমেন্ট, অর্থাৎ আপনি যে পুকুরে মাদার ছেড়েছেন ওই পুকুরে মাদার ছাড়ার পরের আপনার পুকুরের সম্পূর্ণ ট্রিটমেন্ট নিয়ে, অর্থাৎ মাদার স্টকিং করার পরবর্তী সময়ে মিনারেল, প্রোবায়োটিক, অর্গানিক জুস, স্যানিটাইজার, ইউকা পাউডার, জিওলাইট ইটিসি। এছাড়াও আলোচনা করব মাদার এবং লার্ভার প্রয়োজনীয় খাদ্যের প্রয়োগ, লার্ভার উপযুক্ত পরিচর্যা এবং মাদার চিংড়ি কালচারের সম্পূর্ণ খরচ নিয়ে। প্রথমে আসা যাক স্যানিটাইজার, জুস, গ্যাস পাউডার এবং জিওলাইটের সম্পূর্ণ ব্যবহার নিয়ে। তো আমি উল্লেখযোগ্যভাবে বলেই রাখি যে মাদার গলদা চিংড়ি কালচার করতে গেলে স্যানিটাইজার, অর্গানিক জুস, গ্যাস পাউডার, জিওলাইট ইটিসি ব্যবহার করতে লাগে না। অর্থাৎ আপনার পুকুরে কোনো রকম কোনো স্যানিটাইজার প্রয়োগ করতে হবে না, গ্যাস পাউডার ব্যবহার করতেও হবে না, জুসের প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, জিওলাইটেরও ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। গ্যাস পাউডার, জিওলাইট, স্যানিটাইজার কিংবা অর্গানিক জুস মাদার ছাড়ার পরবর্তী কালচার করতে গেলে কোনোভাবেই লাগে না। তো এগুলো থেকে আপনারা একটু সতর্ক থাকবেন যে এগুলো কোনোভাবেই অ্যাপ্লিকেশান করা যাবে না। এবার আলোচনা করা যাক মিনারেলস এবং প্রোবায়োটিকের ব্যবহার নিয়ে। প্রথমে আসবো মিনারেলসের ব্যবহার নিয়ে। মাদার পুকুর কালচার করতে গেলে মিনারেলসের ব্যবহার বলতে আমাদের প্রত্যেক 8 থেকে 10 দিন অন্তর 500 গ্রাম থেকে 750 গ্রাম যে কোনো টাইপ মেজর মিনারেলস, সাথে ডলোমাইট 1 কেজি নিয়ে এই ডলোমাইট এবং মিনারেলসের মিশ্রণটাকে খুব ভালো করে জলের সাথে গুলিয়ে সন্ধ্যে 7টার সময় আমরা কালচার পুকুরে অ্যাপ্লাই করব। এই ছিল মিনারেলসের অ্যাপ্লিকেশান ডোজেস। আর আসা যাক প্রোবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে। আমাদের মাদার গলদা চিংড়ি কালচার করতে গেলে জলের প্রোবায়োটিক প্রত্যেক 12 থেকে 15 দিন অন্তর 70 থেকে 80 গ্রাম নিয়ে খুব ভালো করে চিটার সাথে মিশিয়ে রাখতে হবে। পরে ওই প্রোবায়োটিক এবং চিটার মিশ্রণটাকে সকাল 10টার সময় সূর্যালোক অর্থাৎ সাইনি ওয়েদার দেখে অ্যাপ্লাই করতে হবে। এই ছিল মিনারেলস এবং প্রোবায়োটিকের প্রয়োগ। আমাদের মাদার গলদা চিংড়ি কালচার করতে গেলে মিনারেলস, প্রোবায়োটিক ছাড়া আর কিছুই লাগে না, বিশেষ করে মাদার স্টকিংয়ের পরবর্তী কালচারে। আমি আগেই আলোচনা করেছিলাম যে মাদার স্টকিংয়ের পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুকুরটাকে সবসময় ঘোলাটে করে রাখা, অর্থাৎ পুকুরের জলটাকে সবসময় গলিয়ে রাখা। এছাড়াও আমাদের বিশেষ কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হলো বার্তরাপ দিয়ে পুকুরটাকে খুব ভালো করে ঘিরতে হবে থেকে কোনো প্রকার পাখি এসে না পড়ে, বিশেষ করে মাছরাঙা, পানকৌড়ি কিংবা বক এসে না পুকুরে নামতে পারে, তার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। এবার কাজ হচ্ছে ফিডিং করা, অর্থাৎ আমাদের কালচার পুকুরে মাদার এবং লার্ভার জন্য খাদ্য প্রদান করা। প্রত্যেকটি মাদার গলদা চিংড়ি গড়ে 2.5 থেকে 3 গ্রাম ফিড খাবে সারাদিনে। আমাদের সেইভাবেই ওদের জন্য খাদ্য দিতে হবে। সারাদিনে 2 ভাগে বিভক্ত করে ফিডিং করতে হবে, সেটা সকালে একবার এবং বিকালে একবার। আলোচনা করা যাক আপনার পুকুরের পিএইচ নিয়ে। আপনি মাদার স্টকিংয়ের পরবর্তী সময় আপনার পুকুরের সবসময় পিএইচ দেখে রাখবেন যেন 7.4 ppm টু 7.8 ppm এর মধ্যে থাকে। এটাই হচ্ছে অপটিমাম লেভেল মাদার থেকে লার্ভা পাস করে চারা তৈরি করার জন্য উপযুক্ত পিএইচ। এবং সবসময়ের জন্য চেষ্টা করবেন 7 থেকে 8 পিপিটি স্যালিনিটি মেনটেন করার। এছাড়াও অধিকতর স্যালিনিটিতেও লার্ভা পাস হয়, সেক্ষেত্রে মাদার পুকুরের ওয়াটার লেভেল এবং আপনার কালচার পুকুরের ওয়াটার লেভেল ম্যাচিং করলে অবভিয়াসলি কিন্তু স্যালিনিটি অধিক কিংবা পিএইচ অধিক থাকলেও কালচার হবে। অর্থাৎ যে পুকুরে আপনি মাদার আনলেন সেই পুকুরের ওয়াটার লেভেল এবং আপনি যে পুকুরে মাদার ট্রান্সফার করলেন চারা তৈরির জন্য সেই পুকুরের জলের ওয়াটার লেভেল একই রকমের থাকে বা ম্যাচ করে যায়, তাহলে কিন্তু অনেক সময় স্যালিনিটি কিংবা পিএইচ
হার্ডনেস, অ্যালকালিনিটি এগুলো ডিপেন্ডেবল না হয়ে কিন্তু অনেক সময় চারা তৈরি হয়। বিশেষ সাবধানতা অবলম্বন করে পুকুরটাকে তৈরি করুন এবং চারা তৈরির জন্য উপযুক্ত করে তারপর আবার চারা তৈরি সবসময় বারে বারে একটা জিনিস মাথায় রাখবে, আপনার পুকুরটাকে কিন্তু ঘোলাটে করে রাখবেন, অর্থাৎ আপনার পুকুরে সবসময় যেন টার্বিডিটি মেনটেন হয়। সেক্ষেত্রে পাস করার সময় কোনোভাবে যদি আপনার পুকুরে জেলিফিশ কিংবা শ্যাওলা এসে যায় তাহলে কিন্তু লাভাটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। উদাহরণ হিসাবে বলা যায়, আমরা কালচার পুকুরে 1 কেজি মাদার গলদা চিংড়ি ছেড়েছি, অর্থাৎ উক্ত মাদারের গড় ওজন ছিল 50 গ্রাম, অর্থাৎ এভারেজ একটা মাদারের ওয়েট ছিল 50 গ্রাম। আমরা যে পুকুরে মাদারটা ছেড়েছি 50 গ্রাম এভারেজে 1 কেজি মাদার মানে সংখ্যায় গড়ে 20 পিস হচ্ছে। এবার এই 20 পিস মাদারের জন্য আমাদের ফিড লাগবে 3 গ্রাম হিসাবে, প্রত্যেক মাদার 20 × 3 অর্থাৎ 60 গ্রাম ফিড। এই 60 গ্রাম ফিডকে আমাদের দুভাগে ভাগ করে পুকুরে দিতে হবে, অর্থাৎ সকাল 7টার সময় 30 গ্রাম ফিডিং করতে হবে এবং বিকাল 4টার সময় 30 গ্রাম ফিড আমাদের করতে হবে, অর্থাৎ আমাদের 2 টাইম ফিডিং করতে হবে। আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, মার্কেটে যে স্ক্র্যাম্পি কালচার ফিড বা পলিকালচার ফিড পাওয়া যাচ্ছে গলদা চিংড়ির জন্য, সেগুলোকে আমাদের সম্পূর্ণরূপে ইগনোর করতে হবে। পোস্ট গ্রোয়ার বা ফিনিশার কোডের যে কোনো ভেনামি কিংবা বিটি কালচারের ফিড স্ক্র্যাম্পি কালচার বা স্ক্র্যাম্পি মাদারের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে। এবার আসা যাক লাভার ফিডিং নিয়ে। গলদা চিংড়ি লাভা অবস্থায় কোনো প্রকার খাবার খায় না বা খাদ্য গ্রহণ করে না। সাধারণত জলের প্লাঙ্কটনকে ওরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। তাই আমাদের কালচার পুকুরে স্বল্প পরিমাণে প্লাঙ্কটন তৈরি করে রাখতে হবে। তার জন্য আমাদের প্রত্যেক একদিন অন্তর 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 50 গ্রাম ভেনামি কিংবা বাগদা ফিডের গুঁড়ো ভালো করে মিক্সার গ্রাইন্ডার কিংবা হামানদস্তার সাহায্যে গুঁড়ো করে খুব সুন্দর করে জলের সাথে মিশিয়ে মারতে হবে দিনে একবার। এবার আসা যাক যে আমরা যে ফিডিং করলাম, এই ফিডিংয়ের ফলস্বরূপ আমাদের দেখতে হবে পুকুরে যাতে হাই ব্লুমিং বা হাই প্লাঙ্কটন না আসে, তার দিকে বিশেষ নজর দিয়ে যদি মনে হয় যে আমাদের পুকুরে হাই ব্লুমিং বা হাই প্লাঙ্কটন আসছে তাহলে কিন্তু এই ফিডিং লেভেলটাকে আমাদের রিডিউস করতে হবে বা লাভার জন্য পর্যাপ্ত যে আমরা গুঁড়ো ফিড ব্যবহার করছি তার পরিমাণটা একটু কমিয়ে রাখতে হবে। এবার আসা যাক যে আমরা একটা গলদা পুকুরে মাদার কি পরিমাণ ছাড়বো বা কত কেজি ওজনের মাদার ছাড়লে আমাদের মাদার গলদা পুকুরটা কালচার সম্পূর্ণরূপে করা যাক। তো এই নিয়েই আমি বিশদে আসছি। প্রথমত বলে রাখি, 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য আপনি সর্বনিম্ন 3 থেকে 4 কেজি মাদার ফেলতে পারেন এবং সর্বোচ্চ 8 থেকে 9 কেজি আপনি মাদার ফেলতে পারেন। সেটা আপনার ক্রাইটেরিয়া বা আপনার কালচারের উপর ডিপেন্ড করছে। বা বিশদে জানতে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের বিশদে কালচার সম্পর্কে বা মাদার ট্রিটমেন্ট কিংবা লাভার ট্রিটমেন্ট বা লাভার প্রিপারেশান নিয়ে বিশদে বলে দেব। এবার বিস্তারিত আসবো, মাদার গলদা চিংড়ি কালচার করতে গেলে আমাদের সর্বোচ্চ কত কালচার খরচ হবে। এটা আমার বহু দর্শক বন্ধুদের কিংবা আমার সকল চাষি বন্ধুদের মধ্যে একটা কৌতূহল আছে যে কী পরিমাণ খরচ হতে পারে একটা পুকুর যদি আমরা মাদার গলদা চিংড়ি কালচার করি। তো সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন, আপনাদের সর্বোচ্চ কালচার খরচ হবে 10 থেকে 12,000 টাকা প্রত্যেক 1000 স্কোয়ার মিটার এরিয়া কালচার করতে বলে। এবার আমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আমরা মাদার চিংড়ি কালচার করে কতটা সাকসেস হতে পারবো, অর্থাৎ মাদার চিংড়ি কালচার করে প্রফিট করতে পারবো কি না। তো বিশদে আমি আলোচনা করি। আমাদের চাষি বন্ধুগণদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আমি এই গলদা চিংড়ি কালচারের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা চাইলে এই কালচারটি করতে পারেন। বাজারে বরাবরই গলদা চিংড়ির চারার ডিমান্ড রয়েছে। শুধু চারা নয়, চারা থেকে শুরু করে বড় গলদা চিংড়িরও ডিমান্ড রয়েছে। বাংলাদেশ রপ্তানি করা হয়, অর্থাৎ বহুল পরিমাণে গলদা চারা বাংলাদেশে রপ্তানি হয় আমাদের ইন্ডিয়া থেকে, কিংবা মেদিনীপুরের চারাও
বাংলাদেশে খুবই ফেমাস। তো এছাড়াও আপনি যদি মাদার কালচার করে চারা তৈরি করতে পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনার চারা বাজার মূল্য দিয়ে আপনার কাছ থেকে কিনে নেব। এছাড়াও আপনি যদি কালচার রিলেটেড যে কোনো প্রবলেম মনে করেন বা গলদা মাদার কালচারের সম্পূর্ণ ট্রেনিং নিতে চান তাহলে নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব গলদা, ভেনামি, বাগদা চারা ছেড়ে ট্রিটমেন্ট করে কিভাবে বড় করবেন এবং বড় করে তুলবেন বা কোনো সমস্যা ছাড়াই। তার জন্য প্রত্যেকটি কালচারের আলাদা আলাদা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব। অ্যাকোয়াকালচার রিলেটেড ধারণা পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকুন, যাতে করে আপনি প্র্যাকটিক্যালি আপনার পুকুরের চিংড়ি কিংবা সাদা মাছ তৈরি করতে পারেন। চিংড়ির কালচার রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সলিউশন দিয়ে দেব। এবার আলোচনা করা যাক আপনাদের গলদা মাদার পুকুর কালচার করতে গেলে কি কি উপকরণ লাগবে, অর্থাৎ কোন কোন উপকরণ নিয়ে আপনি মাদার গলদা চিংড়ি চাষ করবেন। প্রথমে আসা যাক, আমাদের পুকুরটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকানোর পরে আমাদের কোনো লাইমিং করবার প্রয়োজন নেই। তো আমরা জোয়ারের জল 7 থেকে 8 পিপিটি দেখে ভর্তি করব এবং পরবর্তীকালে আমাদের যেটা করণীয় হচ্ছে আমাদের 25 কেজি ব্লিচিং করতে হবে, অর্থাৎ ব্লিচিং লাগছে, এবং তার পরবর্তীকালে লুমিনেশন ব্যাকটেরিয়া কন্ট্রোলার স্যানিটাইজার লাগছে। তো সেটা আমাদের কালেক্ট করে নিতে হবে। এছাড়াও আমাদের স্বল্প পরিমাণ কপার সালফেট বা তুঁতে নিয়ে নিতে হবে এবং যে কোনো এক প্রকার মেজর মিনারেলস 1 প্যাকেট নিতে হবে এবং ডলোমাইট 1 ব্যাগ নিতে হবে। তার সাথে সামান্য কিছু পারম্যাঙ্গানেট পটাশ নিতে হবে, যাতে আমাদের পুকুরে প্রবেশ করার আগে আমাদের হাত পা ধুয়ে কিন্তু প্রবেশ করতে হবে। তো এছাড়াও যেটা উপকরণ হচ্ছে আমাদের স্বল্প পরিমাণ জিওলাইট নিতে হবে এবং 250 গ্রাম গ্যাসের ওষুধ কালেক্ট করতে হবে 1000 এরিয়ার জন্য। এছাড়াও আমাদের রয়েছে সয়েল প্রোবায়োটিক 2 কেজি মতো লাগবে এবং ওয়াটার প্রোবায়োটিক 250 গ্রাম লাগবে কালচার প্রস্তুতির সময়। এছাড়াও আমাদের দুবার জুস অ্যাপ্লিকেশান করতে হবে। এই জুস অ্যাপ্লিকেশান করতে গেলে যেটা যেটা লাগবে সেটা আপনাদের সামনে আমি ডিসকাশন করছি। তো গলদা কালচারের ক্ষেত্রে জুসের জন্য আমাদের লাগবে হচ্ছে ইস্ট, অর্থাৎ রয়েস্ট সবসময় দেওয়ার চেষ্টা করবেন 250 গ্রাম, গুঁড়ো ফিড অর্থাৎ ভেনামি কিংবা বাগদা কালচারের গুঁড়ো ফিড 500 গ্রাম, এবং যেটা মূল লাগবে সেটা হচ্ছে মোলাসিস বা চিটা গুড় 2.5 কেজি। এটা 1000 এরিয়ার জন্য, অর্থাৎ আপনাকে দুবার যেহেতু জুস করতে হচ্ছে তো সেক্ষেত্রে দুবারের জন্য পর্যাপ্ত উপকরণ নিতে হবে। এছাড়াও যেটা লাগছে সেটা হচ্ছে মাদার। মাদার আপনাকে আমি আগেই বললাম যে 1000 স্কোয়ার মিটার এরিয়াতে সর্বনিম্ন আপনি 3 থেকে 4 কেজি মাদার ফেলতে পারেন এবং সর্বোচ্চ হলে 7 থেকে 8 কেজি মাদার আপনি ফেলতে পারেন। এবং সবসময় চেষ্টা করবেন যে মাদারটা যেখান থেকে নেবেন বা যে পুকুর থেকে কালেক্ট করবেন মাদারটা যেন হাই গ্রোথ লেভেলের মাদার হয়ে থাকে এবং মাদারের এভারেজ ওয়েট সবসময় চেষ্টা করবেন যে 40 গ্রাম অ্যাবাভ, অর্থাৎ 40 গ্রামের বেশি যেন মাদারের ওয়েটটি থাকে। তো সেরকম মাদার দেখে কালেক্ট করবেন। আর আপনাদের বলে রাখি, আপনারা যারা নিজস্বভাবে কালচার করবেন, অর্থাৎ চারা থেকে নিজেরা অন্য পুকুরে ট্রান্সফার করে চারাটাকে বড় করে বাজারজাত করবেন, অর্থাৎ বড় করে বাজারে বেচবেন, তাদের উদ্দেশ্যে বলি তারা মাদার কালেক্ট করার আগে সবসময় চেষ্টা করবেন আপনি যে পুকুর থেকে মাদারটি কালেক্ট করলেন সেই পুকুরের মাদার যেন বড় প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ মাদারটা যেন বড় হয়ে থাকে। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিশেষ দিক রয়েছে, যেটা হচ্ছে আপনি মাদার ছাড়ার সময় সবসময় চেষ্টা করবেন যে কৃত্রিমভাবে তৈরি করা যেন ডিমওয়ালা মাদার আপনার পুকুরে না আসে। এছাড়াও আমাদের বিশেষ নজর দিতে হয় লার্ভা পাস হওয়ার সময় কিন্তু আমাদের অনেক সময় বহুল পরিমাণে প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো সেগুলো নিয়ে আমি বিশদে আসবো পরবর্তী ভিডিওতে। আজকের আলোচনা ছিল এতদূর পর্যন্ত এবং আমি আবারও বলছি অ্যাকোয়াকালচার রিলেটেড যে কোনো প্রয়োজনে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।
চিংড়ি কালচারের ট্রেনিংয়ের জন্য, অর্থাৎ আপনি যদি গলদা কালচারের সম্পূর্ণ ট্রেনিং নিতে চান, তাহলে আপনি নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের ট্রেনিং দিতে পারবো। বা চিংড়ি কালচার রিলেটেড যে কোনো সমস্যায় আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমি আপনাদের সমস্যার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমার নিবেদন, আমি সাধারণত অ্যাকোয়াকালচার রিলেটেড ভিডিওগুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপডেট করা ভিডিওগুলো দেখতে থাকুন, যাতে করে আপনারা নিজেরা প্র্যাকটিক্যালি কালচার শিখে নিজেদের পুকুরের র মেটেরিয়ালস নিজেরা রেডি করতে পারেন। বিশেষ করে যে সকল এরিয়াতে টেকনিশিয়ানরা পৌঁছাতে পারে না, বা যে সকল চাষি বন্ধুগণ প্র্যাকটিক্যাল নলেজ পান না, তাদের উদ্দেশ্যেই আমার এই ইউটিউব চ্যানেল। আপনারা ইউটিউব চ্যানেল ফলো করুন, নিজের পুকুরে নিজেরা র মেটেরিয়ালস রেডি করে বাজারজাত করুন এবং সাকসেস হন। এটাই আমার মূল উদ্দেশ্য। আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। উইথ লাভ, পবিত্র দাস, টেকনিক্যাল এক্সপার্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।